আসসালামু আলাইকুম সবাইকে। পরিমিতির আরও একটি লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম। আমাদের এই লেকচারে মূলত আমরা বিভিন্ন ধরনের চতুর্ভুজ সংক্রান্ত ক্ষেত্রফল, সেই চতুর্ভুজের কর্ণের দৈর্ঘ্য সম্পর্কে জানব। যেমন আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, এর পরিসীমা, এর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করা শিখব। খুব সিমিলারলি আমরা বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, পরিসীমা এবং ক্ষেত্রফল বের করা শিখব। ঠিক একইভাবে সামান্তরিক, রম্বস, ট্রাপিজিয়াম এবং সর্বশেষে আমরা সুষম বহুভুজের ক্ষেত্রফল সম্পর্কে জানব। তো চলো আমাদের প্রথমে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেখে নেওয়া যাক। আমরা কিন্তু সকলে জানি যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলা পরস্পর সমান এবং সমান্তরাল এবং কোণগুলো সমকোণ তাকে আমরা আয়তক্ষেত্র বলি। আমাদের এখানে এ বি সি ডি একটি আয়তক্ষেত্র, যেখানে আয়তক্ষেত্রের বিপরীত বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে এ এবং বি। আমাকে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে হবে। আমরা কিন্তু ত্রিভুজের ক্ষেত্রফল আমাদের একদম প্রথম লেকচারে পড়ে এসেছি, সেটা ছিল হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। এখন আমি দেখুন এ বি সি ডি আয়তক্ষেত্রে ক্ষেত্রফল আমি বের করতে যাব। একটা বিষয় খুব ভালোভাবে তুমি লক্ষ্য করো। আমি দেখুন এই বি এবং ডি অর্থাৎ বিডি কর্ণ যখন আমি যোগ করে দিয়েছি, এই বিডি কর্ণ কিন্তু আমার পুরো আয়তক্ষেত্রকে দুইটা সমান ভাগে ভাগ করে ফেলছে। এই একটা ভাগ এবং এই একটা ভাগ, এই দুইটি সমান ভাগে ভাগ করে ফেলেছে। তাহলে আমরা কিন্তু সেই ত্রিভুজের ক্ষেত্রফলের সাহায্যে কিন্তু আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা বের করতে পারবো। কিভাবে বের করতে পারবো দেখো, এ বি সি ডি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সেটা কি হবে দেখো, এবিসির আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে খুব ভালোভাবে লক্ষ্য করো যে 2 ইন্টু ত্রিভুজ বি সি ডি এর ক্ষেত্রফল, 2 ইন্টু ত্রিভুজ বি সি ডি এর ক্ষেত্রফল। কেন? কারণ দেখো পুরো আয়তক্ষেত্রের যে ক্ষেত্রফলটা হবে, তাদের ভেতরে জায়গাটা হবে সেটা এই যে এই পারেরটুকু অর্থাৎ বি সি ডি ত্রিভুজের ক্ষেত্রফলের দ্বিগুণ। কারণ দেখো এই অংশটুকু আছে, তো দ্যাটস ওয়াই আমরা কিন্তু এটা লিখতেই পারি। এখন আমরা ত্রিভুজের ক্ষেত্রফল তো শিখছি বের করা, কি শিখছি জানো? হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। তাহলে এখানে ভূমি কোনটা? বি সি ডি ত্রিভুজের ভূমি হচ্ছে কি এ, তাহলে হাফ ইন্টু ভূমি হচ্ছে কি আমাদের এ এবং উচ্চতা কত আমাদের বি, এবং 2 আর 2 যখন কাটা চলে যাবে তখন থাকবে আমার এ বি। অর্থাৎ আমাদের আয়তক্ষেত্রে যে দুইটা সন্নিহিত বাহুর দৈর্ঘ্য আমাকে দেওয়া থাকবে, সেই দুইটা বাহুর দৈর্ঘ্য যদি আমি যোগ করে দেই, গুণ করে দেই, তাহলে কিন্তু আমি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটি পেয়ে যাব। তো এইটা হচ্ছে আমাদের আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। এবং পরিসীমা, পরিসীমা মানে কিন্তু তোমরা সকলেই জানো, ত্রিভুজের ক্ষেত্রে বলতেছিলাম যে পরিসীমা মানে যে কয়টা বাহু থাকবে কোনো একটা ভুজ, সেটা হতে পারে চতুর্ভুজ বা হতে পারে ত্রিভুজ বা পঞ্চভুজ, যে কোনো প্রকার ভুজ তোমার হতে পারে, সেখানে যতগুলো বাহু থাকবে সেই বাহুগুলোর যোগফলই কিন্তু হবে আমাদের মোট পরিসীমা। তাহলে আমাদের পরিসীমা এখানে কি হবে? আমাদের পরিসীমা হবে, পরিসীমা দেখো এইটা দৈর্ঘ্য কত এ, এটা আমাদের এ, তারপরে এটা কত বি, প্লাস এই বাহু বিসি এবং এডি বাহু কিন্তু সমান। সো বিসি বাহু যদি এ হয় তাহলে আমাদের এডি বাহু এ হবে, তাহলে এ, প্লাস আবার সিডি বাহু এবং এবি বাহু কিন্তু সমান। তো সিডি যদি বি হয়, এবিও কত হবে আমাদের বি, তাহলে যেটা থাকতেছে 2 ইন্টু এ প্লাস বি। এবং সর্বশেষে আমাদের আয়তক্ষেত্রে কর্ণ নির্ণয় করতে হবে। সো আয়তক্ষেত্রে কর্ণ যদি আমি নির্ণয় করি, কর্ণ মানে কি এখানে বিডি, এবং আয়তক্ষেত্রে কর্ণ দুইটা পরস্পর সমান। সো আমি কর্ণ বলতে অর্থাৎ আমি ডি এর মানটা আমি বের করতে যাচ্ছি। এই ডি এর মান কিন্তু আমি খুব সহজে পিথাগোরাসের সূত্রের সাহায্যে বের করতে পারি। কিভাবে ভাইয়া? দেখো এই কোণটি কিন্তু আমাদের কি সমকোণ। সো ত্রিভুজ বি সি ডি একটি সমকোণী ত্রিভুজ। আর সমকোণী ত্রিভুজ আমরা কি জানি? অতিভুজের উপর স্কোয়ার, বারবার কিন্তু একই কথা বলা হচ্ছে যে অতিভুজের উপর স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। বি সি ডি ত্রিভুজের অতিভুজ কোনটা? বিডি। সো এই ডি এর উপর স্কোয়ার, বিডি মানে তো ডি, এবং লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সো আমার কিন্তু ডি স্কোয়ারের মান দরকার না, কার দরকার? ডি এর মান দরকার। অর্থাৎ ডি সমান হবে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সো এই সূত্রগুলো কিন্তু, এই তিনটা সূত্র তোমাকে অনেক অনেক ভালোভাবে কিন্তু মনে রাখতে হবে। ঠিক সিমিলারলি, একেবারে সিমিলারলি আমরা কিন্তু বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, পরিসীমা এবং কর্ণের দৈর্ঘ্য বের করে ফেলতে পারি। আমাদের বর্গক্ষেত্র যে চতুর্ভুজের চারটি বাহুই পরস্পর সমান হবে এবং কোণগুলো সমকোণ হবে, তাকে কিন্তু আমরা বর্গক্ষেত্র বলে থাকি। অর্থাৎ বর্গক্ষেত্রে প্রতিটি বাহুর দৈর্ঘ্য আমাদের কি হবে? সমান, অর্থাৎ এ হবে। তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমি কিভাবে বের করতে পারি দেখো, ওই সেম তুমি সেম মেথডে করে আসবা, দেখবা যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পাবা তুমি এ বি সি ডি। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা পাবো সেটা হচ্ছে কি এ স্কোয়ার। এরপরে আমরা যদি আমরা পরিসীমা বের করতে চাই, পরিসীমা, পরিসীমা কি হবে? পরিসীমা মানে কি চারটা বাহুর দৈর্ঘ্যের যোগফল। তাহলে এইটা এ, এইটা এ, এটাও এ হবে, এটাও এ হবে। সো চারটা এ কটা এ, চারটা এ, তার মানে কি 4a। এবং আমরা কর্ণের দৈর্ঘ্য দেখব। কর্ণ, কর্ণ কি হবে আমাদের? দেখো
আমরা কিন্তু এখান থেকে কর্ণর দৈর্ঘ্যটা বের করতে পারি। যদি বিডি দৈর্ঘ্য যদি ডি হয়, তো আমরা তো আবার পিথাগোরাস ইউজ করতে পারি। তাহলে পিথাগোরাস ইউজ করলে কী হবে, ডি স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এবং তাহলে তুমি ডি সমান যেটা পাবা √/2a²। এখন তুমি এটাকে রুট, তাহলে স্কোয়ার আর রুট চলে যাবে, তাহলে শুধু এ থাকতেছে আর এখানে সামনে একটা √2 থাকতেছে। তার মানে আমাদের বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য সূত্র কী হবে, √2 × a। সো দেখো এই সূত্রগুলো কিন্তু তোমাকে প্রতিটা অনেক মনে রাখতে হবে এবং এগুলো একেবারেই বেসিক, হয়তো ছোটোবেলা থেকে অনেকে জেনে এসেছো। যারা জানো না তারা এখন তুমি খুব ভালোভাবে মাথায় নিয়ে নাও। এই সূত্রগুলো যদি তুমি জানো তাহলে কিন্তু বইয়ের ম্যাথগুলো তুমি কিন্তু খুব সহজেই করে ফেলতে পারবে। আমরা এখন এই টাইপ ভিত্তিক ম্যাথে চলে যাব। আমাদের প্রথম ম্যাথটি আমাদের বলতেছে একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের 3/2 গুণ, এর ক্ষেত্রফল 384 বর্গমিটার হলে এর কর্ণের দৈর্ঘ্য এবং এর পরিসীমা নির্ণয় করো। অর্থাৎ আমরা এখানে প্রথমে যে কাজটি করব, ধরি প্রস্থ x মিটার। আমরা প্রথমে x প্রস্থ কত ধরে নিছি, x আমরা ধরে নিছি। তাহলে অতএব দৈর্ঘ্যটা কি হবে, অতএব দৈর্ঘ্যটা কত আমাকে দেওয়া আছে, দেখো দৈর্ঘ্য দেওয়া আছে প্রস্থের 3/2 গুণ, অর্থাৎ x এর 3/2, তাহলে সেটা কি হবে 3x/2। এখন আমাদের কিন্তু ক্ষেত্রফল দেওয়া আছে, তাই না? তো আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি জানি, দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে কি আমি এটা লিখতে পারি না, প্রশ্ন মতে দৈর্ঘ্য গুণন প্রস্থ। দৈর্ঘ্য কত পাইছি 3x/2, প্রস্থ কত পাইছি x, এটা সমান কত হবে 384। সো তোমরা যেটা পাচ্ছি 3x² সমান 384 গুণন 2। অতএব x² সমান চলে আসবে 384 গুণন 2/3। সো x² আমরা যে মানটি পেয়ে যাব, আমি ক্যালকুলেটর দেখে করে দিচ্ছি। x² মান আমরা পেয়ে যাব 256। অতএব x এর মান কিন্তু আমরা পেয়ে যাব 16। দেখো এখানে হচ্ছে গিয়ে আমরা মাইনাস মানটা নেই না, আমরা যখন রুট করবো তখন কিন্তু প্লাস মাইনাস দুইটা মানই আছে, বাট এখানে আমরা প্লাস নিয়েছি শুধুমাত্র, মাইনাস নেই নাই। কেন মাইনাস নেই নাই, কারণ দৈর্ঘ্য বা প্রস্থ কখনো ঋণাত্মক হতে পারে না। তো আমরা কিন্তু প্রস্থের মানটা পেয়ে গেছি। এখন আমাদের কি দরকার, আমাদের দরকার দৈর্ঘ্য। তাহলে অতএব দৈর্ঘ্য কি হবে, অতএব দৈর্ঘ্য হবে 3 গুণন 16/2। এই যে এখানে x এর মানটা বসিয়ে দেবো, তাহলে হবে 8, তাহলে অর্থাৎ 24 মিটার। তো আমরা কিন্তু দৈর্ঘ্য এবং প্রস্থ দুইটাই পেয়ে গেছি। এখন কিন্তু আমাদের কর্ণের দৈর্ঘ্য বা পরিসীমা বের করার কোনো ব্যাপারই হবে না। তো আমাদের পরিসীমা কি হবে, পরিসীমা হবে 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ। 2 × দৈর্ঘ্য কত 24 প্লাস প্রস্থ কত 16 এবং এত মিটার। তাহলে 24 আর 16 গুণ করলে কত, যোগ করলে কত হয় 40, 40কে 2 দ্বারা গুণ করলে 80, অর্থাৎ 80 মিটার। এবং আমরা সিমিলারলি কিন্তু কর্ণ বের করে ফেলতে পারবো। কর্ণের দৈর্ঘ্য সেটা কি হবে, দৈর্ঘ্যের উপর স্কোয়ার প্লাস প্রস্থের উপর স্কোয়ার। তাহলে দৈর্ঘ্যের উপর স্কোয়ার, সেটা হচ্ছে 24² প্লাস এটা হচ্ছে আমাদের 16²। এবং যথারীতি তুমি যদি ক্যালকুলেশন করে দাও তাহলে যে মানটি তুমি পাবা 28.84 মিটার। ওকে, সো এইটাই কিন্তু আমাকে চাচ্ছিল যে কর্ণের দৈর্ঘ্য এবং পরিসীমা বের করে ফেলতে, এবং আমরা কিন্তু খুব সুন্দর করে বের করে ফেলেছি। আমরা আমাদের পরবর্তী ম্যাচে চলে যাব। আমাদের এবারে ম্যাচটিতে বলা আছে একটি বাগানের দৈর্ঘ্য 40 মিটার এবং প্রস্থ 30 মিটার। বাগানের ভিতর সমান পার্বিশিষ্ট একটি পুকুর আছে। পুকুরের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফলের হাফ অংশ, অর্থাৎ অর্ধেক হলে পুকুরের দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো। সো আমাকে একটা আবারও যথারীতি একটা আয়তাকার পুকুরের বা বাগানের দৈর্ঘ্য অর্থাৎ 40 মিটার এবং প্রস্থ 30 মিটার দেওয়া আছে। তুমি লিখে ফেলো, দেওয়া আছে বাগানের দৈর্ঘ্য সমান সমান কত আমাদের 40 মিটার, এবং আমাকে কিন্তু বাগানের প্রস্থ দেওয়া আছে 30 মিটার। সো আমি কিন্তু চাইলে এখন বাগানের ক্ষেত্রফল বের করে ফেলতে পারবো। তাহলে বাগানের ক্ষেত্রফল কত হবে 40 গুণন 30, কারণ আমরা জানি আয়তাকার ক্ষেত্রফল হয় দৈর্ঘ্য গুণন প্রস্থ, এবং এটাও বর্গমিটার বা মিটার স্কোয়ার। তাহলে এটা ক্যালকুলেশন করে তুমি কত পাবা 1200 বর্গমিটার স্কোয়ার। তাহলে এই যে আয়তাকার যে বাগান, সেই বাগানে কিন্তু আমরা ক্ষেত্রফল বের করে ফেলছি। এরপরে একটা কথা তোমাকে দেখো লেখা আছে পুকুরের ক্ষেত্রফল, এটা তো পুকুর, সেই পুকুরের ক্ষেত্রফলটা কত আমাদের বাগানের ক্ষেত্রফলের অর্ধেক। সো বাগানের ক্ষেত্রফল যদি এটা হয় তাহলে পুকুরের ক্ষেত্রফল কত হবে, অতএব পুকুরের ক্ষেত্রফল সেটা হবে আমাদের যেটা বাগানের যা ক্ষেত্রফল তত 1200, এটাকে আমরা 2 দ্বারা ভাগ করে দেবো যেহেতু অর্ধেক, সো হবে 600 মিটার স্কোয়ার। তাহলে যে পুকুরের যে ক্ষেত্রফল, পুকুরের যে ভেতরের জায়গা, সেটা আমরা কত পেয়ে গেছি 600 মিটার স্কোয়ার।
এখন আমাকে যেটা বের করতে বলতে সেটা হচ্ছে গিয়ে পুকুরের যে দৈর্ঘ্য, এবং পুকুরের প্রস্থ সেটা আমাকে বের করতে বলতেছে। তার আগে একটা হিন্টস আমাকে দেওয়া আছে, সেটা হচ্ছে গিয়ে বাগানের ভেতরে সমান পার বিশিষ্ট একটা পুকুর আছে, মানে এই যে এই বাগানের ভেতরে যে পারগুলা এগুলো সব জায়গায় সমান। তো আমরা ধরে নিচ্ছি যে ধরি পাড়ের বিস্তার এক্স, ধরি পাড়ের বিস্তার আমরা কত ধরে নিব এক্স। ওকে, সো পাড়ের বিস্তার আমরা কত ধরে নিচ্ছি এক্স মিটার। এখন তুমি দেখো পার বাদে পুকুরের দৈর্ঘ্য মানে কি, শুধু এতটুকু হবে, সেটা তো অ্যাকচুয়ালি পুকুরের দৈর্ঘ্য। সো শুধু পুকুরের দৈর্ঘ্য লিখতে পারো, বা লিখতে পারো পার বাদে পুকুরের দৈর্ঘ্য, একটা লিখলেই হবে শুধু পুকুরের দৈর্ঘ্য মানে আমি কি বুঝবো, পার বাদে পুকুরের দৈর্ঘ্য। সেটা কত হবে দেখো, এই পুরাটুকু হচ্ছে গিয়ে 40, একটু আগে কিন্তু আবার বোঝানো হয়েছে। এখান থেকে দেখো এই অংশটুকু বাদ চলে গেছে, এই অংশটুকু বাদ চলে গেছে, এইটুকু এক্স, তাহলে কতটুকু বাদ চলে গেছে -2x। তাহলে এটা কত হবে 40 -2x মিটার। সিমিলারলি দেখো তুমি কিন্তু শুধু পুকুরের প্রস্থটাও বের করে ফেলতে পারবা, এইটা হবে আমাদের 30 -2x। এখন কি তুমি পুকুরের ক্ষেত্রফল বের করে ফেলতে পারবা না? হ্যাঁ, বের করতে পারবা। অতএব পুকুরের ক্ষেত্রফল হবে আমাদের, ক্ষেত্রফল মানে তো দৈর্ঘ্য গুণন প্রস্থ, অর্থাৎ 40 -2x ইন্টু 30 -2x বর্গ মিটার বা মিটার স্কোয়ার। এখন কিন্তু তুমি কি পাইলা, পুকুরের ক্ষেত্রফল। এটা কি পুকুরের ক্ষেত্রফল, তাহলে কি দুইটা একই জিনিস না? হ্যাঁ, অবশ্যই একই। তো তুমি কিন্তু এখন লিখতেই পারবা, অতএব এই অংশটুকু সেটা হচ্ছে গিয়ে 40 -2x, এখানে হবে 30 -2x সমান সমান পুকুরের ক্ষেত্রফল কত 600। এখন তুমি ক্যালকুলেশন করে দেবা, ক্যালকুলেশন করলে হবে এখানে 40 আর 30 গুণ করলে হবে 1200 -80x -60x প্লাস 2/4x² সমান সমান 600। সো দেখো আমাদের যেটা পাচ্ছি আমরা 4x² মাইনাস 80 আর 60 মাইনাস করলে কত হবে, এটা -80 আর -60 করলে হবে আমাদের 140x। আর এই 600 যদি আমি এই পাশে নিয়ে চলে আসছি তাহলে সেটা কি হবে, মাইনাস হয়ে যাবে। তাহলে 1200 থেকে যদি আমি 600 মাইনাস করে দিই থাকবে কত, শুধু 600। তাহলে প্লাস 600 সমান সমান 0। এখন যদি আমরা এখানে ক্যালকুলেশন করে দিই তাহলে তুমি দেখো 4 ইচ্ছা করলে তুমি কিন্তু কমন নিতে পারবা। তাহলে 4 যদি কমন নাও তাহলে থাকবে x² মাইনাস, এখানে যদি আমরা 4 দিয়ে আমরা করি তাহলে পাবো হচ্ছে গিয়ে 35x প্লাস এখানে পাবো হচ্ছে গিয়ে আমাদের 4 যদি আমরা কমন নেই তাহলে পাবো আমরা 150 সমান সমান 0। সো তুমি ইচ্ছা করলে 4 দ্বারা ভাগ করে দিতে পারো, তাহলে থাকতেছে কত তোমার x² মাইনাস 35x প্লাস 150 সমান সমান 0। সো এখন তুমি এখানে মিডল টার্ম করে দেবা শুধুমাত্র, তো x² মাইনাস 30x মাইনাস 5x প্লাস 150। সো তুমি দেখো এখান থেকে আমি আরো একটা লাইন সমান সমান 0। এখন তুমি কমন নাও, x যদি কমন নাও তাহলে হবে x মাইনাস 30 মাইনাস 5 কমন নিলে এখানে হবে x মাইনাস 30। সো তুমি যেটা পাইলা অতএব x মাইনাস 30 সমান হবে তোমার 0, একটা কি x মাইনাস 5 সমান 0। সো তুমি x এ কিন্তু দুইটা মান পাচ্ছ, একটা মান পাচ্ছ হচ্ছে গিয়ে 30 আর একটা মান পাচ্ছ কত 5। সো আমাকে কি যাচ্ছে, পুকুরের দৈর্ঘ্য এবং প্রস্থ যাচ্ছে। তো আমাদের পুকুরের দৈর্ঘ্যটা কত ছিল, পুকুরের দৈর্ঘ্য কিন্তু ছিল 40 -2x, তাই না? সো পুকুরের দৈর্ঘ্য তো আমরা এখন বের করে ফেলি। অতএব পুকুরের দৈর্ঘ্য তাহলে কি হবে, অতএব পুকুরের দৈর্ঘ্য 40 -2x, 2x মানে যদি x এর মান 5 হয় তাহলে 2 × 5 কত হবে 10, তাহলে এটা হবে 30 মিটার। এখন কথা হচ্ছে ভাইয়া এই মানটা আমাদের গ্রহণযোগ্য হবে না, এই মানটা আমাদের কি হবে না, গ্রহণযোগ্য হবে না। কেন গ্রহণযোগ্য হবে না, দেখো কোনো একটা x কি ছিল আমাদের, পাড়ের বিস্তার ছিল না। পাড়ের বিস্তার কখনো দৈর্ঘ্য বা প্রস্থের সমান হতে পারে না। যদি দেখো এখানে তোমার প্রস্থ কত আছে 30, পাড়ের বিস্তারও যদি 30 হয় তাহলে তুমি ওখানে কোনো পুকুর খনন করছো, আমাদের সম্পূর্ণ হাঁটার রাস্তায় হয়ে গেল। সো আমাদের এটা কিন্তু গ্রহণযোগ্য হবে না, শুধুমাত্র x এর মান 5 এটাই আমাদের গ্রহণযোগ্য হবে। সো এবং পুকুরের প্রস্থ হবে হচ্ছে কি আমাদের 30 - 2x মানে 10 এত মিটার অবশ্যই। সো এটা পাবা তুমি 20 মিটার। সো আমাদের কিন্তু পুকুরের দৈর্ঘ্য এবং প্রস্থ আমাদের প্রশ্নে চেয়েছিল। আমাদের এবারের যে ম্যাথটিতে আমাকে বলা আছে একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান, আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ এবং ক্ষেত্রফল 768 বর্গমিটার, প্রতিটি 40 সেন্টিমিটার বর্গাকার পাথর দ্বারা বর্গক্ষেত্রটি পাততে মোট কয়টি পাথর লাগবে। সো আমরা এখানে প্রথমেই যে কাজটি করে নেব যে ধরি আয়তক্ষেত্রের প্রস্থ
আয়তক্ষেত্রের প্রস্থ আমি কত ধরবো এক্স মিটার। তাহলে আমাদের বলা আছে দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, তাহলে কি হবে দৈর্ঘ্য কি হবে, অতএব দৈর্ঘ্য হবে 3x মিটার। এখন কিন্তু আমাকে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা দেওয়া আছে এবং আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি জানি, আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ। সো আমি কি এটা লিখতে পারি না, প্রশ্ন মতে দৈর্ঘ্য অর্থাৎ 3x ইন্টু এক্স, এটা সমান কত 768। সো আমি যেটা পাবো 3x স্কোয়ার সমান সমান 768। অতএব এক্স স্কোয়ার সমান হবে 768কে যদি 3 দ্বারা ভাগ করে দিই আমি পেয়ে যাবো 256। তাহলে অতএব এক্স সমান কত হবে, এক্স সমান হবে 16। এখানেও সিমিলার কথা, একটু আগে যেটা বলেছিলাম যে আমরা যখন রুট করবো তখন কিন্তু আমাদের প্লাস মাইনাস দুইটা মানে চলে আসে। তো এখানে আমি মাইনাস মানটা কেন নিচ্ছি না, কারণ আমাদের কিন্তু দৈর্ঘ্য বা প্রস্থ কোনো ঋণাত্মক হবে না। তো আমাদের প্রস্থ আমরা কত পেয়ে গেলাম, আমরা প্রস্থ কিন্তু পেয়ে গেলাম 16 মিটার। তাহলে দৈর্ঘ্য কত হবে আমাদের, দৈর্ঘ্য কিন্তু হয়ে যাবে তাহলে 16 ইন্টু 3 মানে 48 মিটার। তো আমরা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ কিন্তু বের করে ফেলছি। এখন আমি কি বের করব, দেখো আমাকে একটা কথা বলা আছে বর্গক্ষেত্রের পরিসীমা আয়তক্ষেত্রের পরিসীমার সমান। সো আমি যদি আয়তক্ষেত্রের পরিসীমা বের করে ফেলতে পারি তাহলে কিন্তু আমি বর্গক্ষেত্রের পরিসীমাটাও জেনে যাব। সো আমরা এখন বের করবো অতএব আয়তক্ষেত্রের পরিসীমা, অতএব আয়তক্ষেত্রের পরিসীমা সমান, আয়তক্ষেত্রের পরিসীমা সমান কি হবে, আমরা আয়তক্ষেত্রের পরিসীমা সমান কি জানি 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। সো 2 ইন্টু দৈর্ঘ্য আমাদের 48 প্লাস প্রস্থ আমাদের 16। তাহলে আমরা এখানে কত পেয়ে গেলাম দেখো তো, 48 প্লাস 16 হবে আমাদের কত 64, তাহলে 128 মিটার অর্থাৎ 128 মিটার। সো এইটা যদি আমাদের আয়তক্ষেত্রের পরিসীমা হয়, আমাকে প্রশ্ন মতো হয় কি দেওয়া আছে বর্গক্ষেত্রের পরিসীমাটা ঠিক আয়তক্ষেত্রের পরিসীমা সমানই হবে। সো এটা সমান সমান আমি কি লিখে দিতে পারবো, এটাই হবে আমাদের সেই বর্গক্ষেত্রের পরিসীমা। যেহেতু আমাকে প্রশ্নে বলাই আছে যে আয়তক্ষেত্রের পরিসীমা এবং বর্গক্ষেত্রের পরিসীমা সমান হবে, সো আমি কিন্তু বলে দিতে পারবো এখন আমাদের বর্গক্ষেত্রের পরিসীমাটা কত হবে 128 মিটার হবে। তো এখন আমি কি বের করবো, দেখো আমাকে পরবর্তী যে কোশ্চেনটা বলছে প্রতিটি 40 সেন্টিমিটার বর্গাকার পাথর দ্বারা বর্গক্ষেত্র তোমাকে বাঁধতে হবে। তো সাপোজ ধরো যে এইটা বর্গাকার কোনো একটা ক্ষেত্র, সো এই ক্ষেত্রটা তুমি ইট দিয়ে বা পাথর দিয়ে বাঁধবা, লাইক এখানে একটা পাথর, এখানে একটা পাথর, এখানে একটা পাথর, তুমি দেখবে যে ঘরে যেভাবে যখন একটা ঘর বানানোর সময় ইট যেভাবে দেয় না, তো সেইভাবে তুমি দিবা। তো এখন আমার কি জানা দরকার, আমার তাহলে এই যে বর্গাকার যে ক্ষেত্রটা, যদিও এটা বর্গাকার ক্ষেত্র না, তো তুমি চিন্তা করো না যেটা একটা বর্গাকার ক্ষেত্র, সো এই বর্গাকার ক্ষেত্রে তোমার কি দরকার, ক্ষেত্রফলটা দরকার। সো বর্গাকার ক্ষেত্রে ক্ষেত্রফল বের করার জন্য তোমার কি দরকার হবে, বর্গাকার ক্ষেত্রের একটা বাহুর দৈর্ঘ্য তুমি বের করে নাও। আমরা কিন্তু পরিসীমা যদি জানি, আমরা বর্গক্ষেত্রের পরিসীমা সমান কি জানি 4a, তাই না, যেহেতু বর্গক্ষেত্রের প্রতিটা বাহুর দৈর্ঘ্য সমান। সো আমরা অতএব বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য হবে, বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য হবে, আমরা কি করবো বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য, আমরা কিন্তু এই যে 128কে 4 দ্বারা ভাগ করলেই বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য পেয়ে যাবো। অর্থাৎ 128 ভাগ 4, বা এটাকে যদি আমি কেটে দিই তাহলে পেয়ে যাবো আমি 32 মিটার। আচ্ছা এখন আমি বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য যদি বের করে ফেলতে পারি, আমি কি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে পারবো না, অবশ্যই পারবো। অতএব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে আমাদের 32 স্কোয়ার, কারণ আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি জানি এক বাহুর উপর স্কোয়ার। সো 32 স্কোয়ার এটা পেয়ে যাবো। আমরা অবশ্যই ক্যালকুলেটর দিয়ে সাবধানে করে নেবো। আমরা 32 স্কোয়ার যদি করি 1024 বর্গমিটার, 1024 বর্গমিটার। ওকে, সো এটা হচ্ছে কি আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পেয়ে গেছি। এখন কিন্তু আমরা একটা ছোট্ট কাজ করবো, সেটা হচ্ছে কি বর্গাকার যে পাথরটা ছিল সেই পাথরটারও তো ক্ষেত্রফল আপনাদের লাগবে। তো আমরা এখন বর্গাকার যে পাথরটা তার ক্ষেত্রফল বের করব। এখন বর্গাকার পাথরের ক্ষেত্রফল, বর্গাকার পাথরের ক্ষেত্রফল এটা কি হবে, দেখো আমাদের এটা কি দেওয়া আছে 40 সেন্টিমিটার, আমরা এটাকে অবশ্যই 40 সেন্টিমিটার রাখবো না, এটাকে আমরা 40 মিটারে মানে মিটারে কনভার্ট করে নিব। সো মিটারে কনভার্ট করে নিলে কত হবে 0.4 হবে। যদি 40কে আমরা 100 ভাগ করে দিই তাহলে সেটা কি হবে 0.4 হবে। আর বর্গাকার পাথরের ক্ষেত্রফল তো সেম সূত্রই, এক বাহু দৈর্ঘ্য তারপর স্কোয়ার। সো এটার উপর স্কোয়ার দিয়ে দাও এবং এটা কিন্তু অবশ্যই বর্গমিটার। সো এটা হবে আমাদের 0.16 বর্গমিটার। তো তুমি কিন্তু বর্গাকার পাথরের ক্ষেত্রফল পেয়ে গেছো, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পেয়ে গেছো। এখন কিন্তু তোমার জন্য কিন্তু কোনো ব্যাপারই হবে না, এখন জাস্ট তুমি লিখে দিবে অতএব মোট পাথর লাগবে 1024, যেটা হচ্ছে বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল ভাগ তুমি যেটা করে দেবো অর্থাৎ 0.16 এত টি। তো এখন আমরা অবশ্যই আবার ক্যালকুলেটর করে দেবো, ভাগ 6400টি।
6400টি। সো আমাদের মোট যে পার্থক্য কটা থাকবে সেটাই কিন্তু আমাকে বের করতে বলবে। সো 6400টি এটাই কিন্তু হবে আমাদের অ্যান্সার। আমাদের পরবর্তী অঙ্কের মধ্যে বলা আছে একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 2000 বর্গমিটার। যদি এই আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য 10 মিটার কম হতো তাহলে এটি বর্গক্ষেত্র হতো। সো মূলত চমকটা কিন্তু বা প্যাচটা এখানে দিয়ে দিয়েছে এবং আমাকে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ আমাকে নির্ণয় করতে বলছে। সো আমরা প্রথমে যে কাজটি করব যে ধরি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ আমরা ধরে নিব, যে ধরি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সেটা আমরা কত ধরবো, ধরলাম এক্স মিটার। অতএব আয়তক্ষেত্র বা অতএব লেখার দরকার নেই, আয়তক্ষেত্রের প্রস্থ ওয়াই মিটার আমরা ধরে নিলাম দৈর্ঘ্য এবং প্রস্থ। সো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কী হবে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা কি জানি, দৈর্ঘ্য গুণন প্রস্থ। সো এক্স ইন্টু ওয়াই। আর এই এক্স এবং ইন্টু ওয়াই অর্থাৎ ক্ষেত্রফল তোমার কত দেওয়া আছে, 2000 বর্গমিটার দেওয়া আছে। তো তুমি কিন্তু এখন লিখতে পারবা প্রশ্ন মতে এক্স ওয়াই সমান সমান 2000। এটা হচ্ছে আমাদের 1 নম্বর ইকুয়েশন। এরপরে একটা কথা সবসময় মাথায় রাখবা, আমার হয়তো বা এই পুরো সাধারণ গণিত কোর্সে বা পুরো সাধারণ গণিত পড়ানোর সময় তোমাদের এই কথাটা অনেকবার আমি বলবো যে তুমি খেয়াল করবা যে তোমাকে বের করতে বলছে কি দৈর্ঘ্য এবং প্রস্থ, মানে এই দুইটা তুমি জানো না, তোমাকে বের করতে বলছে, মানে আননোন কয়টা, দুইটা, দৈর্ঘ্য এবং প্রস্থ অর্থাৎ এক্স এবং ওয়াই। তুমি মনে রাখবা ধরো তোমাকে দুইটা আননোন জিনিস তোমাকে বের করতে হবে, এই দুইটার জন্য মিনিমাম তোমাকে দুইটা ইকুয়েশন তোমার লাগবে। আমি কথাটা আবার বলি যে তুমি দুইটা আননোন রাশির মান বের করার জন্য কমপক্ষে দুইটা সমীকরণ লাগবে। সিমিলারলি ধরো তোমার কাছে কোনোভাবে তিনটা আননোন রাশি আছে, লাইক এক্স ওয়াই জেড আছে। সো এই তিনটা আননোন রাশির মান বের করার জন্য তোমার কমপক্ষে মিনিমাম তিনটা সমীকরণ লাগবে। এখন আমাকে যদি বলো ভাইয়া যদি বেশি থাকলে তো কোনো সমস্যা নাই, বেশি থাকলে তো তোমার জন্য আরও ভালো, হয়তো বা ক্যালকুলেশন আরও সহজ হয়ে যাবে। বাট তুমি মাথায় রাখবা কমপক্ষে তোমার দুইটা ইকুয়েশন তোমার কিন্তু লাগবে। সো আমার যেখানে দুইটা আননোন তার ভিতরে একটা সমীকরণ আমি পাইছি, আমার আরও একটা সমীকরণ অবশ্যই লাগবে সলভ করার জন্য। এখানেই কিন্তু আমাকে সেই কথাটা বলে দিয়েছে, দেখো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ছিল কত এক্স, প্রস্থ ছিল কত, আমরা ধরে নিয়েছি ওয়াই। এখন এই দৈর্ঘ্যটা যদি তুমি 10 মিটার কমায় দাও, দৈর্ঘ্যটা যদি তুমি 10 মিটার কমায় দাও তাহলে সেটা কি হয়ে যাবে, সেই ক্ষেত্রটা কি হয়ে যাবে, বর্গক্ষেত্র হয়ে যাবে। বিষয়টা তোমাকে বোঝাই দিই যে এটা হচ্ছে কি একটা আয়তক্ষেত্র, এই আয়তক্ষেত্রে হচ্ছে কি দৈর্ঘ্য তুমি ধরছো এক্স, প্রস্থ তুমি ধরছো কত ওয়াই তুমি ধরছো। এখন এই দৈর্ঘ্য থেকে তুমি যদি এটাকে 10 মিটার, তুমি কিন্তু প্রস্থ কমাও নাই, শুধুমাত্র কোনটা কমাবা, দৈর্ঘ্য কমাবা। এবং কতটুকু কমাবা, 10 মিটার তুমি কমাবা। স্যার 10 মিটার তুমি কমাই দিলাম, ধরো এখান থেকে তুমি 10 মিটার কমাই দিছো, এই যে দৈর্ঘ্য তো এটা, তো এখান থেকে তুমি এই অংশটুকু যদি কেটে ফেলে দাও তাহলে দেখবা যে তোমার এই যে ক্ষেত্র যেটা থাকবে, ধরো তুমি এখান থেকে এই চিন্তা করো, এই অংশটুকু চিন্তা করো, এখন আমার এই হাতের অংশটুকু তুমি কেটে ফেলে দিছো, তাহলে এখন কতটুকু থাকতেছে, এটা একটা কি হয়ে যাবে, বর্গক্ষেত্র হয়ে যাবে। বর্গক্ষেত্র হইলে সুবিধাটা কি হচ্ছে, বর্গক্ষেত্র হলে সুবিধাটা হচ্ছে এই মানটুকু অর্থাৎ দৈর্ঘ্যের মানটুকু এবং প্রস্থের মানটুকু কিন্তু কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। এখন দৈর্ঘ্যের মান কত হবে, দৈর্ঘ্যের মানে যে এতটুকু এটা কিন্তু হয়ে যাবে আমাদের এক্স মাইনাস 10, যেহেতু তুমি 10 মিটার কি করছো আগের থেকে কম নিছো। সো এখন আমি আরেকটা ইকুয়েশন লিখতে পারবো এক্স মাইনাস 10, যেটা তুমি দৈর্ঘ্যতে 10 মিটার কমাইছো, এটা যদি কমাও তাহলে সেটা কি হয়ে যাবে, ক্ষেত্রটা বর্গক্ষেত্র হয়ে যাবে। আর বর্গক্ষেত্র করলে কি হবে, বর্গক্ষেত্র করলে আমার দৈর্ঘ্য আর প্রস্থের মানটা সমান হয়ে যাবে। সো এক্স মাইনাস 10 এটা কার সমান হয়ে যাবে, অ্যাকচুয়ালি এটা হয়ে যাবে আমাদের ওয়াই এর সমান। সো এটা আমাদের ওয়াই, সো এটা আমাদের 2 নম্বর ইকুয়েশন। এখন হচ্ছে কি আমি 1 নং সমীকরণে আমরা অবশ্যই ওয়াই এর মানটি বসিয়ে দেব। ওয়াই এর মান বসিয়ে পাই, সো ওয়াই এর মান তুমি কি জানো, এক্স মাইনাস 10, সো বসায় দাও এক্স ইন্টু এক্স মাইনাস 10 সমান সমান 2000। সো এখন ক্যালকুলেশন করে দাও, দেখো এক্স স্কোয়ার মাইনাস 10x, এটাকে 2000কে যদি এ পাশে নিয়ে চলো তাহলে কি হবে, মাইনাস 2000 সমান সমান 0। সো এখন জাস্ট মিডল টার্ম তোমাকে করতে হবে, মিডল টার্ম যদি করো তাহলে পাবা এক্স স্কোয়ার মাইনাস 50x প্লাস 40x, তাহলে কিন্তু তোমার দেখো 50 আর 40 গুণ করলে তুমি 2000 পেয়ে যাচ্ছ, এবং যে মাইনাস 10x সেটা তোমার মিলে গেছে, এবং এখানে মাইনাস 2000 সমান 0। সো এখন তুমি হচ্ছে কি কমন নিয়ে ফেলো, এক্স কমন নিলে কি হবে, এক্স মাইনাস 50 প্লাস 40 কমন নিলে এক্স মাইনাস আমাদের হচ্ছে গিয়ে 50 সমান সমান 0। তো আমরা আলটিমেটলি যেটা পাচ্ছি, অতএব এক্স মাইনাস 50 এবং এক্স প্লাস 40 সমান সমান 0। তাহলে এখন কি আমি লিখতে পারবো না, অতএব এক্স মাইনাস 50 সমান সমান 0 অথবা এক্স প্লাস 40 সমান সমান 0। সো এটা যদি ক্যালকুলেশন করে এখানে আসবে এক্স এর মান আসবে 50 আর এখানে আসবে কি এক্স এর মান হচ্ছে কি মাইনাস 40। তোমরাই আমাকে বলো এই মানটা কি গ্রহণযোগ্য হবে, যেটা দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হয়। সো এটা আমাদের কি হবে না, এটা আমাদের গ্রহণযোগ্য নয়।
গ্রহণযোগ্য নয়। তাহলে আমাদের এক্স এর মান এটাই 50 মিটার। সো এই এক্স এর মান যেটা সেটা কি আমাদের দৈর্ঘ্য, তাহলে প্রস্থ কি হবে? সো এক্স এর মানটা 2 নম্বর সমীকরণে বসিয়ে যদি দাও তুমি, তাহলে অতএব এক্স এর মান 2 নম্বর সমীকরণে লিখে দিবা। 2 নম্বর সমীকরণে বসিয়ে পাই এক্স এর মান কত পাইছো? 50 - 10 = ওয়াই। সো ওয়াই পেয়ে গেল কত? 40 মিটার। তোমাকে কিন্তু আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ তোমাকে বের করতে বলতেছিল। সো আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য হবে 50 মিটার এবং প্রস্থ হবে আমাদের 40 মিটার। আমরা মাত্র যে ম্যাথটি করলাম ঠিক সেই ম্যাথের একদম হুবহু আরও একটি ম্যাথ আমি লিখে দিয়েছি। এটা অবশ্যই তুমি কিন্তু বাড়ির কাজ হিসাবে বাসায় করে নেবে, একদম হুবহু সেম নিয়ম, জাস্ট আমি ডাটাটা চেঞ্জ করে দিয়েছি। আগে যেখানে আমার ক্ষেত্রফলটা 2000 বর্গমিটার ছিল, এখানে আমি সেটা 160 বর্গমিটার দিয়ে দিয়েছি। আর দৈর্ঘ্যটাকে আমি 10 মিটার কমাইছিলাম, এখন 6 মিটার দিয়ে দিয়েছি এবং প্রশ্ন কিন্তু একেবারে সেম। সো তুমি সেম নিয়মে কিন্তু এটা নিজ দায়িত্বে বাসায় করে নিবে। আমরা আমাদের পরবর্তী ম্যাথে চলে যাব। এখন আমরা সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করা শিখব এবং সামান্তরিকের ক্ষেত্রফলটা আমরা দুইটা নিয়মে শিখব, বা তোমার সামান্তরিক ক্ষেত্রফলের সূত্রটি, এই সূত্রটি চেঞ্জ হবে তোমাকে কি দেওয়া আছে তার উপর ডিপেন্ড করে সূত্রটি চেঞ্জ হবে বা সূত্রটি তুমি লিখবা। আমাদের সামান্তরিকের প্রথম যে ক্যাটাগরি তোমাকে দেওয়া থাকবে সেখানে ভূমি এবং উচ্চতা, অর্থাৎ আমাদের এখানে এ বি সি ডি একটি সামান্তরিক, যেখানে সামান্তরিকের ভূমি হচ্ছে গিয়ে বিসি। এই বিসি অর্থাৎ ভূমির দৈর্ঘ্য আমি ধরে নিচ্ছি বি এবং উচ্চতা সেটা আমি ধরে নিচ্ছি এইচ। সো এইটা হচ্ছে গিয়ে তোমাকে যখন দেওয়া থাকবে বি এবং এইচ অর্থাৎ সামান্তরিকের ভূমি এবং উচ্চতা, তখন সামান্তরিকের ক্ষেত্রফল কী হবে তুমি খেয়াল করে দেখো, বা তোমরা খেয়াল করে দেখো, বি এবং ডি অর্থাৎ কর্ণ যখন আমি যোগ করছি তখন এই পুরো সামান্তরিকটা কিন্তু দুইটা সমান ভাগে ভাগ হয়ে গেছে। এই একটা ভাগ এই একটা ভাগ দুইটা সমান ভাগে ভাগ হয়ে গেছে। সো আমি যদি কোনোভাবে একটা অংশের ক্ষেত্রফল বের করে 2 দিয়ে গুণ করে দেই, যে এখানে দেখো দুইটা ত্রিভুজই কিন্তু স্পেসিফিকলি যে এই একটা ত্রিভুজ এবং একটা ত্রিভুজ এবং দুইটা সমান ক্ষেত্রফলের ত্রিভুজ বিশিষ্ট দুইটা ভাগে ভাগ হয়ে গেছে। সো আমি কোনোভাবে যদি একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করে ফেলি, তো সেখান থেকে আমি 2 দ্বারা গুণ করলে আমি পুরো সামান্তরিক ক্ষেত্রফলটা বের করে ফেলতে পারবো। সো দেখো আমাদের এ বি সি ডি সামান্তরিকের যে ক্ষেত্রফলটা হবে আমাদের, সেটা আমরা এভাবে লিখতে পারবো না, 2 গুণন বি সি ডি ত্রিভুজ এর ক্ষেত্রফল। অবশ্যই লিখতে পারবো, কারণ আমাদের পুরো সামান্তরিকটা হবে এই বিসিডি ত্রিভুজের ক্ষেত্রফল তার দ্বিগুণ, এর কারণে এই যে একটা পোরশন আছে। তো এখন কিন্তু আমরা ত্রিভুজের ক্ষেত্রফল তো খুব সহজে বের করে ফেলতে পারি, সেটা কি হাফ ইন্টু ভূমি, ভূমি হচ্ছে গিয়ে বি এবং এই যে বিসিডি ত্রিভুজের ভূমি বি, উচ্চতা হচ্ছে গিয়ে এইচ। সো লিখে দিলাম এইচ, 2 2 কাটা, তাহলে এটা পাচ্ছি আমরা বি এইচ। এটাই কিন্তু আমাদের ভূমি এবং উচ্চতা দেওয়া থাকলে সমান্তরিকের অর্থাৎ ভূমি গুণন উচ্চতা, এটাই হবে আমাদের সামান্তরিক ক্ষেত্রফল বের করার সূত্র। এবং এর পরবর্তী যে অংশটা সেখানে আমাকে বলা আছে একটি কর্ণের দৈর্ঘ্য। আগেবার আমাকে এইচ দেওয়া ছিল, এখন আর এইচ আমাকে দেওয়া থাকবে না, বা এইচ এবং যে ভূমির দৈর্ঘ্য সেটা কোনোটাই দেওয়া থাকবে না। এখন আমাকে যেটা দেওয়া থাকবে কর্ণের দৈর্ঘ্য, অর্থাৎ এই যে বিডি কর্ণ, সেটা ধরো ডি তোমাকে দেওয়া আছে এবং ওই কর্ণের বিপরীত কৌণিক বিন্দু, এই যে কর্ণটা এই কর্ণের বিপরীত কৌণিক বিন্দু আইদার এ অথবা সি, দুটোই তুমি চিন্তা করতে পারো, দেখুন একটা চিন্তা করলেও হবে, বা কৌণিক বিন্দু অ্যাকচুয়ালি এ এবং সি, এবং বুঝতে পারতেছে এটা ঠিক বিপরীতে, দ্যাটস ওয়াই বিপরীত কৌণিক বিন্দু বলতেছি। তো এই বিপরীত কৌণিক বিন্দু থেকে উক্ত কর্ণের উপর অঙ্কিত লম্ব, সো তুমি এ থেকেও লম্ব আঁকতে পারো অথবা সি থেকেও লম্ব আঁকতে পারো, তোমার ইচ্ছা, কোনো সমস্যা নেই। সো আমরা এখানে যেটা করবো দেখো, এর থেকে লম্ব আঁকবো, যে এ থেকে যে বিপরীত কৌণিক বিন্দু থেকে উক্ত কর্ণের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য, এই যে বিপরীত কৌণিক বিন্দু থেকে উক্ত কর্ণের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য ধরো এইচ, এটা তোমাকে দেওয়া আছে। তাহলে হচ্ছে গিয়ে তোমাকে সামান্তরিক ক্ষেত্রফল কী হবে সেটা তোমাকে বের করতে হবে। এখনও তুমি একটা বিষয় খেয়াল করে দেখো, যখন তুমি বিডি কর্ণটা আঁকছো তখন কিন্তু আমাদের কি হয়েছে, এই এই পুরো সামান্তরিকটা দুইটা সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে ভাগ হয়ে গেছে। সো তুমি যে কোনো একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করে যদি 2 দ্বারা গুণ করে দাও, তাহলে কিন্তু তুমি পুরো সামান্তরিক ক্ষেত্রফলটা পেয়ে যাবা। সো দেখো এখানে আমি সামান্তরিক ক্ষেত্রফল কি লিখবো, 2 ইন্টু ত্রিভুজ এ বি ডি, 2 ইন্টু ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রফল। সো এখন কিন্তু 2 ত্রিভুজের ক্ষেত্রফল আমরা সবাই বের করতে পারি, এ বিডি ত্রিভুজের জন্য ভূমি কিন্তু আমাদের বিডি, তার দৈর্ঘ্য আমাকে দেওয়া আছে ডি, তাহলে হাফ ইন্টু ডি ইন্টু এবং উচ্চতা কিন্তু এইচ, সে এইচ আমাকে দেওয়া আছে। সো এটা কাটা, তার মানে আমাদের যেটা হচ্ছে ডি এইচ, ডি এবং এইচ এর পরিচয় কি, ডি হচ্ছে আমাদের কর্ণের দৈর্ঘ্য এবং এইচ এর পরিচয় হচ্ছে কি আমাদের বিপরীত কৌণিক বিন্দু থেকে কর্ণের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য। তোমাকে কিন্তু প্রতিটা বিষয়ের পরিচয় স্পেসিফিকভাবে সুন্দর করে মনে রাখতে হবে। আমি আবার বলতেছি, এখানে আমাদের বি এইচ, এটা হচ্ছে কি আমাদের বি হবে আমাদের সামান্তরিকের ভূমি এবং এইচ হচ্ছে কি আমাদের এই যে সামান্তরিকের উচ্চতা। আর আমরা যখন এই ডি এইচ বলতেছি তখন হচ্ছে গিয়ে ডি হচ্ছে গিয়ে কর্ণের দৈর্ঘ্য এবং এইচ হচ্ছে গিয়ে বিপরীত কৌণিক বিন্দু থেকে
কর্ণের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য। তো তোমাকে কখন কি দেওয়া আছে, যখন তোমাকে ভূমি এবং উচ্চতা দেওয়া থাকবে তখন তুমি এই সূত্র ইউজ করবে, অর্থাৎ ভূমি গুণন উচ্চতা। তোমাকে তখন হচ্ছে গিয়ে কর্ণের দৈর্ঘ্য এবং বিপরীত কর্ণের ভিতর থেকে কর্ণের উপর অঙ্কিত লম্ব দৈর্ঘ্য দেওয়া থাকবে, তখন তুমি এই সূত্র ইউজ করবা। সো তোমার রিকোয়ার্ড অনুযায়ী তুমি সূত্রটা অবশ্যই ইউজ করবা। এর পর্যায়ে আমরা সামান্তরিকের ক্ষেত্রফল রিলেটেড বেশ কিছু ম্যাথ দেখব। আমাদের এখানে প্রথমে বলতেছে একটি সামান্তরিকের ভূমি উচ্চতা 3/4 অংশ এবং ক্ষেত্রফল আমাকে দেওয়া হচ্ছে 363 বর্গমিটার। আমাকে সামান্তরিক ক্ষেত্রটির ভূমি এবং উচ্চতা নির্ণয় করতে বলতেছে। তো তোমাকে প্রথমে কি দেওয়া হচ্ছে, ভূমি উচ্চতার 3/4 অংশ। তো তুমি প্রথমে যেটা লিখবা, ধরি সামান্তরিকের উচ্চতা, সামান্তরিকের উচ্চতা ধরে ফেলবা এক্স, আমাদের ধরতে কত, এক্স মিটার। সো সামান্তরিকের উচ্চতা যদি এক্স মিটার হয়, অর্থাৎ সামান্তরিকের ভূমি কি হবে, ভূমি হবে কিন্তু আমার এক্স এর 3/4 অংশ, তার মানে কি হবে 3x/4 মিটার। এখন তোমাকে যেটা দেওয়া আছে, দেখো সামান্তরিকের ক্ষেত্রফল দেওয়া আছে এবং একটু আগে কিন্তু আমরা শিখে আসছি যদি আমাকে ভূমি এবং উচ্চতার দৈর্ঘ্য দেওয়া থাকে, তো আমরা সামান্তরিকের যে ক্ষেত্রফলটা ইউজ করবো সেটা হচ্ছে ভূমি গুণ উচ্চতা। তার মানে আমি এখন লিখে দিতে পারবো প্রশ্ন মতে ভূমি সেটা হচ্ছে গিয়ে 3x/4 গুণন x, সেটা হচ্ছে গিয়ে উচ্চতা এটা, এবং এই ক্ষেত্রফল আমাকে কত দেওয়া আছে, 363 কিন্তু আমাকে দেওয়া আছে। সো আলটিমেটলি আমি যেটা পাচ্ছি 3x² সমান 363 গুণন 4। সো x² সমান 363 গুণন 4/3। তাহলে তুমি কেটে যদি দাও তাহলে পাবে এখানে 121। সো তুমি যদি রুট করো তাহলে পেয়ে যাবে হচ্ছে গিয়ে 22। এবং এই জিনিসটা কিন্তু আমি আসলে অ্যাকচুয়ালি ক্যালকুলেটর ছাড়াই হচ্ছে গিয়ে হিসাব করছি। কীভাবে হিসাব করছি দেখো, তোমার এখানে কী কী আছে, 121 এবং 4, তাই না? তো দেখুন তুমি 121কে রুট করবা তখন তুমি পাবা 11 এবং 4কে রুট করলে কত পাবা, 2 পাবা। সো 11 × 2 কত হয়, 22। দ্যাটস কিন্তু আমি লিখে ফেলছি আমি এত মিটার। তাহলে আমাদের সামান্তরিক উচ্চতা কত হবে, সামান্তরিক উচ্চতা আমাদের 22 মিটার। আবার ভূমি তাহলে কি হবে, ভূমি হবে আমাদের 3 × 22/4। সো এটা অবশ্যই আমাদের ক্যালকুলেটর দিয়ে হিসাব করতে হবে। তো চলো আমরা হিসাব করে ফেলি, আমাদের 22 গুণন 3/4। সো আমাদের হবে হচ্ছে কি 16.5। তো 16.5 মিটার, এটাই কিন্তু আমাদের সামান্তরিকের ভূমি এবং উচ্চতা। আমাদের পরবর্তী অঙ্কটিতে আমাদের বলতেছে একটি সামান্তরিকের ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। সামান্তরিকের ভূমি আমাকে দেওয়া আছে 125 মিটার এবং উচ্চতা দেওয়া আছে আমাকে 5 মিটার। আমাকে বর্গক্ষেত্রের কর্ণ দৈর্ঘ্য বের করতে বলতেছে। সো আমাকে প্রথমে যা দেওয়া আছে সেটা আমরা লিখে ফেলবো। দেওয়া আছে আমাদের সামান্তরিকের ভূমি কত দেওয়া আছে, আমাদের সামান্তরিকের ভূমি এটা দেওয়া আছে আমাদের 125 মিটার। অতএব তাহলে সামান্তরিকের উচ্চতা কত হবে, আমাদের সামান্তরিকের উচ্চতা আমার কিন্তু দেওয়া আছে সেটা কত, 5 মিটার। এখন আবারও একটু ব্যাখ্যা চলে যাও, তোমাকে তখন ভূমি এবং উচ্চতা তোমাকে দেওয়া থাকবে, তখন ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি হবে, ভূমি গুণ উচ্চতা। তাহলে তুমি খুব সহজে সামান্তরিকের ক্ষেত্রফল বের করে ফেলতে পারবে। অতএব সামান্তরিকের ক্ষেত্রফল কি হবে আমাদের, ভূমি গুণ উচ্চতা মানে কি 125 গুণন 5 বর্গমিটার। সো এটা ক্যালকুলেট করতে তুমি পাবা 625 বর্গমিটার। এরপরে টুইস্টটা হচ্ছে কি এখানে, যে তোমাকে যেটা দেওয়া আছে যে সামান্তরিকের যে ক্ষেত্রফলটা সেটাই কিন্তু আমাদের বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। তো তুমি কি বলতে পারো না, অতএব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সেটা আমাদের সামান্তরিকের ক্ষেত্রফলের সমান হবে। দ্যাট মিনস 625 বর্গমিটার এটা হবে আমাদের, তাই না? এরপরে তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, আমরা কোন একটা বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, কোন একটা বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য এ যদি হয়, তাহলে ক্ষেত্রফলটা কি হয়, এ স্কোয়ার হয়। তাহলে আমরা লিখতে পারি না, অর্থাৎ এ স্কোয়ার সেটা হবে 625। তাহলে এর মান কত হবে, এর মান হবে 25। আবারও বলতেছি বারবার, এখানে প্লাস মাইনাস দুইটা আসার কথা ছিল, বাট আমাদের দৈর্ঘ্য তখন ঋণাত্মক হবে না। তো আমরা বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য কিন্তু আমরা পেয়ে গেছি। এখন আমার লাগবে কি, আমার লাগবে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য। অতএব বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য হবে, অতএব বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের সূত্র আমরা পড়ে আসছি আগেই। বর্গক্ষেত্রের কর্ণ দৈর্ঘ্য হবে √2a। তার মানে এ হচ্ছে কি 25 এবং 25 এবং √2 এত মিটার। সেইটাই কিন্তু আমাদের অ্যান্সার। সামান্তরিকের ক্ষেত্রফল রিলেটেড ম্যাথের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাথটি আমরা এখন করব।
ম্যাথটি একটু বড় হবে, বাট তোমাদের পরীক্ষার জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো সবাই মনোযোগ দিয়ে কিন্তু এই ম্যাথটি করে ফেলবে। আমাদের বলতেছে একটি সামান্তরিকের বাহুর দৈর্ঘ্য 12 মিটার এবং 8 মিটার, এর ক্ষুদ্রতম কোণটি 10 মিটার হলে অপর কোণের দৈর্ঘ্য নির্ণয় করো। সো দেখো আমাদের এখানে এ বি সি ডি একটি সামান্তরিক, যে সামান্তরিকের দুটি বাহুর দৈর্ঘ্য অর্থাৎ এ বি এটা দেওয়া আছে আমাকে 12 মিটার এবং এ ডি সেটা আমাকে দেওয়া আছে 8 মিটার, এবং আমার যে কর্ণ সেটা হচ্ছে একটা এসি কর্ণ এবং একটা বিডি কর্ণ। তোমরা কিন্তু চিত্র থেকেই বুঝতে পারতো আমাদের বিডি কর্ণটি আমাদের ক্ষুদ্রতম কর্ণ এবং এসি কর্ণ অর্থাৎ আমাদের বৃহত্তম বা অপর কর্ণ। সো তোমরা আমাকে বলো যে এখানে আমাদের এসি এর মান 10 হবে নাকি বিডি এর মান 10 হবে? আমাকে বলা আছে যে ক্ষুদ্রতম কর্ণের মান 10, তাহলে অবভিয়াসলি আমাদের বিডি এর মান হবে আমাদের 10। তোমাকে অপর কর্ণ মানে কি এসি এটার দৈর্ঘ্য তোমাকে বের করতে বলতেছে। একটা জিনিস একটু মাথায় রাখবা, এই ধরনের প্রবলেম সলভ করার আগে তুমি প্রথমে কি চিন্তা করবা। দেখো তুমি এসিই একটা সমকোণী ত্রিভুজ তুমি বুঝতে পারতেছো। আমার এখানে একটু অঙ্কন করে নিতে হয়েছে, যেটা হচ্ছে গিয়ে ডি এ বি এর ওপর ডি বিন্দু থেকে ডি এফ একটা লম্ব আঁকছি, বা এ বি এর বর্ধিত অংশের ওপর সি থেকে সি একটা লম্ব আঁকছি। বাট তুমি মোটামুটি একটা জিনিস চিন্তা করো যে এসিই একটা সমকোণী ত্রিভুজ, তাই তো? এই সমকোণী ত্রিভুজের তুমি এসি এর মানটা বের করতে পারবে কিন্তু পিথাগোরাসের সূত্রের সাথে। সেটা কি? অতিভুজের উপর স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তার মধ্যে লম্ব কি ভাই? লম্ব হচ্ছে কি সিই আর ভূমি কোণটা এই। তাহলে এসি এর মান বের করার জন্য তোমার সবচেয়ে ইম্পর্টেন্ট যে দুইটা জিনিস তোমার লাগবে, একটা এই এতটুকুর মান, একটা হচ্ছে কি সি এতটুকুর মান তোমার লাগবে। তখন এই দুইটা জিনিস বের করার জন্য তোমার যা যা করতে হয় তুমি করে ফেলবা। চলো আমরা প্রথমে ধীরে ধীরে শুরু করি। আমাদের কি কি দেওয়া আছে সেটা আমরা একটু লিখে নিই। দেখো এ বি এটা দৈর্ঘ্য বা এ বি সমান আমি ধরে নিলাম এ, এটা আমাকে দেওয়া আছে 12 মিটার। এরপরে হচ্ছে গিয়ে এসি সমান আমি ধরলাম বি, বা এসি সমান পরে ধরবো, এসি সমান আমাদের দরকার নেই, এসি তো আমরা বেরই করবো আমরা। আচ্ছা, এবার বিডি সমান আমাকে ধরলাম বি সমান আমাকে 10 মিটার দেওয়া আছে, এবং হচ্ছে কি আমাদের এডি এটা সমান ধরলাম আমরা সি, এটা আমাকে দেওয়া আছে 8 মিটার। ওকে ফাইন। এখন তুমি একটা খেয়াল করে দেখো, তোমরা সকলে ত্রিভুজ এ বি ডি দেখতে পাচ্ছ। এ বি ডি এই ত্রিভুজে দেখো এ বি এটার মান তুমি জানো, বিডি তার মান তুমি জানো, এডি তার মান তুমি জানো। সো আমরা এখানে যেটা করব, ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রফল আমরা বের করব। ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রফল আমরা বের করব। তো ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রফল কি? ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রফল হবে দেখো, এবং এই তিনটা কি সমকোণী ত্রিভুজ এ বি ডি? না, কিন্তু আমাদের সমদ্বিবাহু ত্রিভুজ না। কি ত্রিভুজ এটা? বিষমবাহু ত্রিভুজ। সো বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র তোমরা শিখে আসছো, রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি। তো আমাদের ক্ষেত্রফলটি কী হবে? রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এবং আমাদের এস মাইনাস সি। তাহলে তুমি একটা জিনিস চিন্তা করো, তোমার কী কী লাগতেছে? এস এর মান লাগবে। তো চলো এখন আমরা এস এর মানটা বের করে ফেলি। এস সমান কিন্তু আমরা জানতাম অর্ধ পরিসীমা। এস মানে কি? অর্ধ পরিসীমা। পরিসীমা কি ছিল? যে ত্রিভুজ একটা থাকবে, সেই ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্যের যোগফলকে আমরা পরিসীমা বলবো। সো এই যে তিনটা বাহু এ বি ডি ত্রিভুজে তিনটা বাহু যে দৈর্ঘ্য আমাকে দেওয়া আছে 12, 10, 8, এদের যোগফলকে আমি যদি 2 দ্বারা ভাগ করে দিই তাহলে কিন্তু আমি অর্ধ পরিসীমা পেয়ে যাবো। অর্থাৎ আমাদের অর্ধ পরিসীমা কী হবে? 12 প্লাস 10 প্লাস 8 ভাগ 2। তো সেটা কত পাবো আমি দেখো তো? 12, 10, 22, 30, এটা পাবো ভাগ 2 করলে আমরা পাবো 15। সো আমরা অর্ধ পরিসীমা সেটা কিন্তু কত পেয়ে গেছি? 15 মিটার পেয়ে গেছি। এখন এখানে বসাই দিলে তুমি এ বি ডি ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে যাবো। ওকে ফাইন। তাহলে দেখো এগুলো একটু সাইড করে লিখে রাখো বা আগে বের করে নিও। এখন এস এর মান পাইছো তুমি 15 এর মান কত? 12, তারপরে 15 বি এর মান হচ্ছে গিয়ে 10, তারপরে 15 মাইনাস সি এর মান হচ্ছে গিয়ে আমাদের 8। ওকে, এবং এটার উপর রুট, এবং আমরা ক্যালকুলেশন করে দেবো। অবশ্যই আমরা ক্যালকুলেটারের সাহায্যে আমরা ক্যালকুলেশনটা করে দেবো। আমাদের 15 গুণন 3 গুণন 5 গুণন 7, এবং এটাকে যদি আমি রুট করে দিলে আমাদের অ্যান্সার আসবে 39.68 অবশ্যই বর্গমিটার। অর্থাৎ আমি যে এ বি ডি ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করছি সেটা হচ্ছে গিয়ে 39.68। আচ্ছা, এইবার একটা টুইস্ট আমরা খেলবো। সেই টুইস্টটা কি? ধরো আমি এই সূত্র দিয়ে বের করছি, এখন আমার একটা মোড চেঞ্জ হয়ে গেছে। এখন আমি চাই যে দেখি তো এ বি ডি ত্রিভুজটার ক্ষেত্রফল আরও একটাভাবে বের করতে পারি কিনা। পরে দেখলাম না, বের করতে পারতেছি। কিভাবে? দেখো আরও একভাবে আমি ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রফল বের করতে পারি। ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রফল সেটা থেকে দেখো ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রফল কিন্তু হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা কিন্তু আমি বের করতে পারি। তাহলে হাফ ইন্টু ভূমি কত? ভূমি হচ্ছে কি এ বি, উচ্চতা কী হবে? উচ্চতা আমাদের ডিএফ। তো উচ্চতা আমাদের ডিএফ। সো এখন
এখান থেকে আমাদের মেন টার্গেট হবে ডিএফ এর মানটা বের করা অ্যাকচুয়ালি। তো দ্যাটস আমরা আগে এটা বের করে নিছি। এখন দেখো তুমি ক্ষেত্রফল যেভাবে বের করো না কেন, এই একটা বস্তু, এই বস্তুর ক্ষেত্রফল তুমি যেভাবে বের করো না কেন, যে সূত্র দিয়ে তুমি বের করো না কেন, এই বস্তুর ক্ষেত্রফল কি চেঞ্জ হয়ে যাবে? তা তো চেঞ্জ হবে না। তাহলে এই সূত্র দিয়ে বের করো আর এই সূত্র দিয়ে বের করো, এডিবি বা এবিডি ত্রিভুজের যে ক্ষেত্রফল সেটা তো সেমই থাকবে। তাহলে আমরা এবিডি ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কত পাইছি? 39.68 এবং হাফ ইন্টু এবির মান আমাকে দেওয়া আছে 12 ইন্টু ডিএফ। সো আমরা ডিএফ সমান আমরা যেটা পেয়ে যাবো, ডিএফ সমান অবশ্যই আবার ক্যালকুলেটর করে নিব আমরা, 2/12 অর্থাৎ 6.61 মিটার। আচ্ছা এইবার আবার চিন্তা করে দেখো তো, এই ত্রিভুজের ডিএফ এবং সি দুইটাই কি উচ্চতা না? দুইটাই কিন্তু আমাদের উচ্চতা, ডিএফ এবং সিই আমাদের দুইটাই উচ্চতা। সো আমাদের ডিএফ যদি 6.61 হয়, সিই এইটাও কিন্তু আমাদের 6.61 হবে অবশ্যই, এবং হতে সেটা বাধ্য। তো আমার যে এসি বের করা যায় কাঙ্ক্ষিত দুইটা জিনিস, একটা ছিল আমাদের এই আর একটা আমাদের কি সিই। এর ভিতর সিই কিন্তু আমি বের করে ফেলছি। আরেকটা দরকার হচ্ছে কি আমাদের, আমাদের বিই, সেটাও কিন্তু আমরা বের করতে পারবো। কীভাবে বের করতে পারবো দেখো, তোমরা তো জানো যে সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল। তার মানে এডি এবং বিসি এটা কি বিপরীত সমান্তরাল বাহু না? সো এটা কি, এটা যদি 8 হয়, বিসি সেটা কি হবে? সেটা হবে আমাদের 8। আচ্ছা আবার দেখো ত্রিভুজ বিসিডি, অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ ত্রিভুজ বিসিডি মানে যে এই ত্রিভুজটা, এই ত্রিভুজের দেখো তুমি কিন্তু খেয়াল করে দেখো ও ত্রিভুজ কোনটা? বিসি। সো তুমি যদি পিথাগোরাস সূত্র ইউজ করো, এবং এটা তো অবশ্যই সমকোণী ত্রিভুজ, এই কোণটা আমাদের সমকোণ। সো পিথাগোরাস সূত্র ইউজ করলে তুমি পাবা বিসি স্কোয়ার সমান বিই স্কোয়ার প্লাস সিই স্কোয়ার। আমার এখান থেকে কাঙ্ক্ষিত যেটা দরকার সেটা হচ্ছে কি বিই স্কোয়ার। সো বিই স্কোয়ার সমান আমি লিখতে পারবো বিসি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। সো আমি একবার যদি বি এর মান বের করতে, তাহলে আমাকে কি করে দিতে হবে? একটা রুট করে দিতে হবে, এবং রুট করে তুমি যে মানটা পাবো আলটিমেটলি দেখো বিসি এর মান, বিসি কিন্তু 8, সো 8 স্কোয়ার মাইনাস সি তুমি কত পাইছো? 6.61 স্কোয়ার, এবং এটার উপর অবশ্যই রুট করে দিবা। আবার যদি আমরা ক্যালকুলেট করে ফেলি, আমরা 8 স্কোয়ার মাইনাস 6.61 স্কোয়ার। সো তুমি পেয়ে যাবো যেটা 20 পয়েন্ট। আচ্ছা এটা কিন্তু আমার রুট করতে হবে। সো আমি কিন্তু রুট করি নেই, এখন রুট করে যদি করি তাহলে 4.50 বা তুমি 4.51 লিখে দাও সেন্টিমিটার। আচ্ছা তো তুমি বিই এইটুকুর মানে তুমি কিন্তু পেয়ে গেছো, বিই এইটুকুর মানে কিন্তু তুমি পেয়ে গেছো। সো এখন কিন্তু তুমি এইটার মানে কিন্তু তুমি বের করে ফেলতে পারবা। এই কিভাবে বের করবা ভাইয়া? এই বের করবো আমি, দেখো তো এ বি প্লাস বি করতে পারলেই তো আমাদের এই বের হয়ে যাচ্ছে। এ ই সমান কি হবে? এ বি প্লাস বিই। এ বি এর মান তোমাকে কত দেওয়া আছে? 12। বি এর মান তুমি কত বের করলা? 4.51। সো আলটিমেটলি যেটা পাইলা 12 16 16.51 মিটার। ওকে, সো তোমার যে কাঙ্ক্ষিত এই এবং সি সেটা কিন্তু তুমি বের করে ফেলছো। এখন আরো একটা ত্রিভুজ তোমাকে নিতে হবে। এখন হচ্ছে তুমি ত্রিভুজ নিবা, ত্রিভুজ এ সিই। আমাদের খেলা হচ্ছে কি সেই পিথাগোরাসেরই খেলা, এ সিই। তো এ সিই এখানে অতিভুজ কোনটা? এসি স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারবো এসি স্কোয়ার, অতিভুজ লম্ব যেটা হচ্ছে কি সি স্কোয়ার প্লাস ভূমি যেটা হচ্ছে কি এ স্কোয়ার। সো আমরা যদি এসি বের করতে চাই, এসি সমান কি হবে? রুট ওভার সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার সমান রুট ওভার সিই। সি কত জানো? 6.61, লিখে দাও 6.61 স্কোয়ার প্লাস এই কত বের করছো? 16.51 স্কোয়ার। সো আমরা অবশ্যই ক্যালকুলেট করে দেবো আমরা 6.61 স্কোয়ার প্লাস 16.51 স্কোয়ার, এবং এটাকে যখন আমরা রোড করে দেবো তাহলে কিন্তু আমরা পেয়ে যাবো 17.78 মিটার। এটাই কিন্তু আমাদের সে অপর যে কর্ণের দৈর্ঘ্য, সেই কর্ণের দৈর্ঘ্য কিন্তু 17.78। সো অঙ্কটা একটু বড়, বাট তুমি যদি ট্রাই করো তাহলে কিন্তু তুমি খুব সহজে এটা পেরে যাবে, এখানে কোনো সমস্যা হবে না তোমার। ওকে, সো আমাদের আজকের লেকচারটা মূলত এইটাই থাকবে যে আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র এবং সামান্তরিকের ক্ষেত্রফল রিলেটেড ম্যাথ। আমরা আমাদের পরবর্তী লেকচারে 16.2 এর বাকি যে সিকিউ এবং রম্বস এবং ট্রাপিজামের ক্ষেত্রফল এবং সুষম বহুদের ক্ষেত্রফল রিলেটেড ম্যাথগুলো আমরা শিখবো। সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবা।